বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আওয়ামী লীগের ভোট পেতে বিএনপি জামায়াতের টানাটানি, স্থানীয় নেতাকর্মীদের কাছে আশ্বাসের ছড়াছড়ি, পুরনো মিত্রের প্রতি আস্থা রাখতে চায় জাতীয় পার্টি। কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, একে অপরকে দুষছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। কাদা ছোড়াছড়িতে আশাহত ভোটাররা, মন্তব্য বিশ্লেষকদের। হঠাৎ সুর বদলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নূরের বার্তা, নির্বাচন নিয়ে শেখ হাসিনার নির্দেশনা যাচাই বাছাইয়ের পর বিবেচনা করে দেখার আহ্বান, প্রার্থীদের সাথে কাজ করার পরামর্শ। বিএনপি ছেড়ে জামায়াতের জোটে লেবার পার্টি, এবার একই পথে হাঁটতে পারে মান্নার নাগরিক ঐক্য, 12 দলীয় জোট হওয়ার গুঞ্জন। নির্বাচিত নতুন সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ, এখনও বেসরকারি খাতে স্থবির কর্মসংস্থান, অর্থনীতি বিশ্লেষকদের উদ্বেগ। নির্বাচনের সামনে রেখে শুরু হয়েছে প্রচারণা। ভোটারদের নিজেদের দিকে টানতে পুরোদমে ব্যস্ত প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অংশ না নিলেও প্রার্থীদের নজরে দলটির ভোট ব্যাংক, সেই বিষয়কেই গুরুত্ব দিয়ে চলছে নিজ নিজ মার্কার প্রচার। একই সাথে দলগুলোর পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা আশ্বাস। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টির মতো দলগুলো। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এটাই ভোটের প্রতিযোগিতা, ভোটের কৌশল। তবে বিএনপি জামায়াত যা করছে তা বাড়াবাড়ি পর্যায়ে। যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলো উৎকোচ দেওয়ার সমতুল্য, আচরণবিধি লঙ্ঘনের শামিল। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে শুধু দুটোই মার্কা, নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও করা হচ্ছে একই কাজ। গত বৃহস্পতিবার কুমিল্লা 11 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আর জাতীয় পার্টি বিশ্বাস করে নিশ্চিত আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবে না। যদি এসেই থাকে সেই ভোটারগুলো জাতীয় পার্টিকেই ভোট দেবে। ফলে আওয়ামী লীগের ভোটারদের পেছনে না ছুটলেও চলবে তাদের। আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ ভোট কেন্দ্রে গেলে জামায়াতের দিকে ঝুঁকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতের এই কৌশল জানতে পেরেছে বিএনপির শীর্ষ পর্যায়। তাই বিএনপি সিরিয়াস হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোট পেতে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, ক্ষমতায় যাওয়া ও বুর্জোয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক। বিএনপি জামায়াত চেষ্টা করবে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি করার। এ ধরনের রাজনীতি আদর্শবাদী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের ক্ষমতা কাঠামো ও রাজনীতি যতদিন থাকবে, সুবিধাবাদী রাজনীতিও থাকবে বলে মনে করেন তিনি। রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে উত্তেজনা ও অসহিষ্ণুতা। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রার্থীদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে স্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক বিভাজন। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এতে ভোটের মাঠে সহনশীলতা ও সৌজন্যের অভাব ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে লক্ষ্য করে অভিযোগের তীর ছুড়ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কড়া ভাষায় সমালোচনার পাশাপাশি ধর্ম, মহান স্বাধীনতা, যুদ্ধ এবং ব্যক্তিগত বিষয়ও টেনে আনা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই কথার লড়াই আরও তীব্র হচ্ছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত আক্রমণ ও ষড়যন্ত্রের অভিযোগ। এর আগে শুক্রবার পঞ্চগড়ের জনসভায় বিএনপির নাম উল্লেখ না করলেও ফ্যামিলি কার্ডের বিষয়ে ইঙ্গিত করে বক্তব্য রেখেছিলেন জামায়াত আমির। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নির্বাচনী প্রচারে আবারও স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের তীব্র সমালোচনা করেছেন। রাজনৈতিক বৈরিতার এই চিত্র মাঠ পর্যায়ের সহিংস ঘটনাতেও প্রতিফলিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর যে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক আচরণের প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনী প্রচারণায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, ভোটের মাঠ আবারও পুরনো অসহিষ্ণু ধারায় ফিরে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হতাশাজনক। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিও বলেন, নেতাদের কাছ থেকে যে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনীতির সুস্পষ্ট রূপরেখা জানতে চায়। কিন্তু সেই জায়গায় না গিয়ে যদি কাদা ছোড়াছুড়ি প্রধান হয়ে ওঠে, তাহলে ভোটারদের আশাহত হওয়াই স্বাভাবিক।
গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের তো কার্যক্রম কার্যত নিষিদ্ধ এবং আপনার বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয়ভাবে কিন্তু কোথাও বিএনপি, কোথাও জামাত, কোথাও গণ অধিকার তাদের সাথেই মিলেমিশে এলাকায় আছে। এবং এটা আমাদের একটা আহ্বান যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল, তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে, বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ তো আর অপরাধ করে নাই। কাজে রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের উপরে যেন জুলুম না হয়, এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম। এবং আওয়ামী লীগ বড় একটা দল, তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা, এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি। ছোট্ট একটা দেশ, এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ, হাঁটতে গেলে একজন মানুষ আর একজন মানুষের গায়ে লাগে। এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতাকর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিনা। সেটা নিজে বাঁচলে বাপের নাম। তো কাজে এখনই যে নির্বাচন হচ্ছে, এইখানে একটা উৎসবমুখী নির্বাচন হচ্ছে। দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে। এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খড়গ নেমে আসবে। সেটা তাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে, তাদের ভালো তারা বুঝবে। এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো চিন্তাভাবনা না করে বরঞ্চ যারা নির্বাচনী ফিল্ডে আছে, সেটা পটুয়াখালী, চীনে, আমি কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রার্থীরা, তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ। এবং আগামীতে যার যে দল ভালো লাগে সে সেই দল করবে, রাজনীতি করবে। রাজনীতি তো আপনি কাউকে বন্ধ করতে পারবেন না। আপনি একটা দল নিষিদ্ধ করবেন, অন্য দল সে করবে, এই অধিকার তাদের আছে। তো আমাদের এই সিম্পাথিটা, সহানুভূতিটা তাদের প্রতি আছে। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছেন আমি অত বিস্তারিত দেখি নাই, তবে মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় পাই। এখন কিন্তু এআই দিয়েও কিন্তু অনেক ধরনের বক্তব্য বানানো যায়, এডিট করা যায়। ইমরান খান দিয়েছেন পাকিস্তানের পুরো নির্বাচনের সময় এআই দিয়ে কিন্তু তার প্রচারণা চলেছে। এখন এটা শেখ হাসিনার বক্তব্য কিনা সেটাও কিন্তু আমরা জানি না। ধন্যবাদ। নির্বাচনের বাকি আর 18 দিন। এর আগেই একে একে বাংলাদেশ জামায়াত ইসলামের জোটে নাম লিখাচ্ছে বিএনপির একের পর এক মিত্র। সবশেষ বিএনপি ছেড়ে জামায়াতের 11 দলীয় জোটে যোগ দেয় লেবার পার্টি। এবার গুঞ্জন রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হতে পারে নাগরিক ঐক্য। বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনী জোট 12 দলীয় জোটে রূপ নেবে, এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তর পত্রিকা। সেখানে বলা হয়, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে। 2-1 দিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া 2 ও ঢাকা 18 আসন থেকে নির্বাচন করছেন মান্না। এর মধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা 18 আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিব। এর যে কোনো একটি সমঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে। এর আগে বুধবার বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য। এর পাশাপাশি 11 আসনে এককভাবে নির্বাচনের কথাও জানানো হয়। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা 18 ও বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও 10টি আসনে নিজস্ব প্রতীক কেটলি নিয়ে নির্বাচন করবে দলটি। মুদ্রাস্ফীতি, ঋণ খেলাপি, বেকারত্ব, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে পতিত সরকারের যে কোনো দুর্নীতির দায় নিতে হবে আসন্ন নির্বাচিত সরকারকেই। দুঃশাসনে জর্জরিত পরবর্তী বাংলাদেশের হাল ধরতে বিশাল এই চ্যালেঞ্জের খাদে পড়তে হবে সরকারকে। এদিকে সরকারের আয়ের অন্যতম উৎস জনগণের উপরে সকল চ্যালেঞ্জ মোকাবেলার প্রভাব ঠিক কতটা ভয়াবহ হতে পারে এ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ সরকারের সময়ে বড় বড় আর্থিক জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাতকে নড়বড়ে করে দেওয়া হয়। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের আর্থিক খাত প্রায় অর্থশূন্য হয়ে পড়ে। 2019 সাল থেকে শুরু হওয়া মন্দা ও পরবর্তীতে করোনার ধাক্কার মাঝেও অবাধে লুটপাটের মতো ঘটনা সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তোলে। অবশেষে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সেই ভঙ্গুর অর্থনীতির দায় রেখেই দেশ ছেড়ে পালায় পতিত সরকার প্রধান ও তার মন্ত্রীরা।
রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশের সংস্কার কাজে তোড়জোড় চালায় অন্তর্বর্তীকালীন সরকার। বৈদেশিক মুদ্রা রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা ও ডলারের বাজারে নিয়ন্ত্রণ এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ও গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে শিল্প খাতের উৎপাদন এখনো আশার মুখ দেখেনি। বিনিয়োগ সম্মেলন বা উদ্যোগের আহ্বানেও বড় কোনো সাফল্য আসেনি, ফলে বেসরকারি খাতে কর্মসংস্থান এখনো স্থবির। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধানতম চ্যালেঞ্জ হবে আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। 9% উপরে থাকা এই হার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কেড়ে নিয়েছে। এছাড়া জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো এবং ভর্তুকি কমানোর মতো IMF এর কঠিন শর্তাবলী পূরণে অজনপ্রিয় পদক্ষেপগুলো সামলাতে হবে তীক্ষ্ণ বিচক্ষণতার সাথে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি বলেন, দীর্ঘ সময় ধরে অর্থনীতিতে মন্দা চলছে। অন্তর্বর্তী সরকারও অর্থনীতিকে চাঙ্গা করতে পারেনি, তবে তারা অর্থনীতির লিকেজগুলো বন্ধ করতে সক্ষম হয়েছে। নতুন সরকারকে অর্থনৈতিকভাবে মানুষকে স্বস্তি দেওয়ার পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মইনুল ইসলামের মতে, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ বাড়ানো, জিডিপির প্রবৃদ্ধিতে গতি আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এখন যেভাবে মব সৃষ্টি করে যেখানে সেখানে হামলা হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। তাহলে উদ্যোক্তাদের মনে আস্থার সঞ্চার হলে বিনিয়োগে এগিয়ে আসবে বলেও মনে করেন তিনি। দেশের বাজার সিন্ডিকেট ভেঙে ব্যাংক খাতের সংস্কার সম্পন্ন করতে পারলেই দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। নির্বাচিত সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একের পর এক বোমা হামলা করে পুরো গাজাকে তছনছ করে দিচ্ছে ইসরায়েল। মাইলের পর মাইল ধ্বংসস্তূপ। যতদূর চোখ যায় তাঁবু গেড়ে কোনো রকমের দিন যাপন করছেন মানুষ। হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয় সব গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, পানি নেই, চলাচলের জন্য ঠিকঠাক রাস্তাও নেই। এই গাজায় হামলা করে 70,000 মানুষ মেরেছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হয়েছে 80% ভবন। এবার সেখানে উঁচু অট্টালিকা তৈরি হবে, সুন্দর রাস্তাঘাট হবে, যে রাস্তায় গাড়ি চলবে, ট্রেন চলবে। ভূমধ্যসাগরের তীরবর্তী এই এলাকায় এবার হবে পর্যটন কেন্দ্র। সেই সঙ্গে স্কুল, কলেজ ও মেডিকেলও হবে। গড়ে তোলা হবে নতুন নতুন শিল্প কারখানাও। সুইজারল্যান্ডের দাভোসে গাজা উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যারা এই গাজাকে নিশ্চিহ্ন করে দিতে তীব্র থেকে তীব্রতর হামলা করেছিল। আজ তারাই এখানে সুবিশাল ভবন নির্মাণের পরিকল্পনা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। রহস্যটা কি? সত্যিই কি গাজার উন্নয়ন হবে, নাকি উন্নয়নের নামে গাজাকে উপনিবেশ করার ছক কষছেন ধুরন্ধর ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প একজন ব্যবসায়ী, সেই চোখেই তিনি গাজাকে দেখেন। তার কাছে গাজা একটি সুন্দর ভূখণ্ড, যেখানে একটি মনোরম পর্যটন কেন্দ্র স্থাপন করলে খারাপ হবে না। তাই তো গাজায় এত কিছু হবে, অথচ এই ভূখণ্ডের বাসিন্দাদের কোনো মতামতই নেওয়া হয়নি। দাভোসে গাজা উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মূলত একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমি বলেছি, সাগরের তীরে এই জায়গাটা দেখুন, কত সুন্দর একটি জমি যা কাজে লাগানো যেতে পারে। ফিলিস্তিনি আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, এটি গাজার পুরনো অস্তিত্ব মুছে ফেলার একটি পরিকল্পনা। এর মাধ্যমে সেখানকার বাসিন্দাদের সস্তা শ্রমিকে পরিণত করা হবে। দাভোসে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের সনদ ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি এটিকে গাজা পুনর্গঠন তদারকির একটি কাঠামো হিসেবে তুলে ধরেছেন। বোর্ডের সদস্য পদের মেয়াদ 3 বছর। স্থায়ী আসন পেতে ইচ্ছুকদের $1 বিলিয়ন দিতে হবে। তবে 11 পৃষ্ঠার এই সনদে গাজার নামই নেই। বোর্ডের নির্বাহী পর্ষদে এখন পর্যন্ত রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ভেটো ক্ষমতা সহ ট্রাম্প নিজেই এর চেয়ারম্যান। অন্তত 50টি দেশের নেতা এই বোর্ডে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াও রয়েছে। কয়েকটি দেশ ইতোমধ্যে যোগ দিতে সম্মত হয়েছে। ট্রাম্পের এই বোর্ড অব পিস ধীরে ধীরে একটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ফোরামে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে, যা জাতিসংঘের সম্ভাব্য বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে।
ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, বোর্ডটি গাজায় খুব সফল হবে এবং গাজায় সফল হলে আমরা অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হতে পারব। এরপর কুশনার গাজার জন্য বোর্ডের উন্নয়ন পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরেন, তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো রোডম্যাপ উল্লেখ করেননি। বর্তমানে গাজা শাসনকারী হামাস প্রস্তাবটির নিন্দা জানিয়ে বলেছে, গাজা উপত্যকার জনগণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে দেবে না। যুদ্ধবিধ্বস্ত গাজার অর্থনীতির আকার নেমে এসেছিল মাত্র 36 কোটি 20 লাখ ডলারে। তবে ট্রাম্পের উন্নয়ন পরিকল্পনায় বলা হয়েছে 2035 সালের মধ্যে গাজার জিডিপি হবে $10 বিলিয়ন। পরিকল্পনায় আরও রয়েছে 5 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি। তবে এসব পুনর্গঠনের বিনিয়োগ কে করবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি কুশনার। গাজার উন্নয়নে এত আয়োজন অথচ গাজাবাসী কোথাও নেই, তাদেরকে দূরে রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, বোর্ড অব পিসের আলোচনায় ফিলিস্তিনি নাগরিক সমাজ বা সরকারি কোনো সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়নি। গাজা ও এর ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনায় আমাদের সঙ্গে কেউ পরামর্শ করেনি। দাভোসে পরিকল্পনা উপস্থাপনকালে কুশনার 4 ধাপের একটি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এতে রাফা থেকে শুরু করে ধাপে ধাপে উত্তরের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়। রঙিন মানচিত্রে প্রদর্শন করা হয় উপকূলীয় পর্যটন এলাকা, উঁচু অট্টালিকার দৃশ্য এবং আবাসিক ও শিল্পাঞ্চল। প্রথম ধাপে গাজার দক্ষিণের শহর রাফা ও খান ইউনিসের কিছু অংশে পুনর্গঠন শুরু হবে। দ্বিতীয় ধাপে খান ইউনিসের অন্যান্য অংশ, তৃতীয় ধাপে মধ্য গাজার শরণার্থী শিবিরগুলো এবং চতুর্থ ধাপে উত্তর গাজার গাজা সিটি অন্তর্ভুক্ত থাকবে। কুশনার জানান, এসব এলাকায় নতুন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। তবে পুনর্গঠনের সময় ফিলিস্তিনিরা কোথায় থাকবেন এবং নতুন নিষ্পত্তি কিভাবে বণ্টন করা হবে সেই বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা তিনি দেননি। গাজা পরিকল্পনার মানচিত্রে প্রায় পুরো উপকূল রেখা গোলাপি রঙে চিহ্নিত করে কোস্টাল ট্যুরিজম এলাকা হিসেবে দেখানো হয়েছে। এখানে সর্বোচ্চ 180টি আকাশচুম্বী ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রস্তাবে গাজার দক্ষিণ পশ্চিম প্রান্তে মিশর সীমান্ত সংলগ্ন এলাকার একটি বন্দর এবং কাছাকাছি একটি বিমানবন্দর নির্মাণের কথাও রয়েছে। যুদ্ধের কারণে গাজায় বেকারত্ব বেড়েছে প্রায় 80%। বর্তমানে এই উপত্যকার 5.5 লাখের বেশি মানুষ কর্মহীন। এসব তথ্য ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর। গাজার জিডিপি বিশ্বের সর্বনিম্ন জিডিপিগুলোর একটি। গাজা গভর্নরেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক মাহের আলতাব্বা আল জাজিরাকে বলেন, যুদ্ধের আগে গাজা উপত্যকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল। বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতে বহু প্রকল্প চালু হয়েছিল এবং এটি পরিণত হয়েছিল বিনিয়োগের জন্য একটি আদর্শ আশ্রয়স্থলে। কুশনারের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, নির্মাণ, গাজার কৃষি, উৎপাদন ও সেবা খাতে 5 লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। একটি উদ্যোগে $1.5 বিলিয়ন বিনিয়োগের কথাও বলা হয়েছে। কুশনার নিউ রাফা শিরোনামে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি দেখান, যেখানে রাফায় 1 লাখের বেশি স্থায়ী আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। তিনি দাবি করেন, সেখানে প্রায় 200টি স্কুল এবং 75টির বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নির্মিত হবে। নিউ গাজা শিরোনামের আরেকটি স্লাইডে গাজাকে শিল্পকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা দেখানো হয়েছে, যেখানে ডেটা সেন্টার ও অন্যান্য ডিজিটাল অবকাঠামো নির্মিত হবে। দাভোসে জ্যারেড কুশনার বলেন, হামাস পুরোপুরি নিরস্ত্র হলে এবং এরপর ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে তবেই পুনর্গঠন পরিকল্পনা কার্যকর হবে। পরিকল্পনা অনুযায়ী হামাসের সব ভারী অস্ত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে এবং বাকি হালকা অস্ত্র নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর মাধ্যমে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। তবে হামাস নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়নি, কারণ তাদের আশঙ্কা এতে ভবিষ্যতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের হাতে থাকা সামান্য প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে যাবে। দাভোসে উপস্থাপনায় কুশনারের স্লাইডে বলা হয়, নিরস্ত্র হওয়া হামাস সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। কঠোর যাচাই বাছাইয়ের পর কিছু সদস্যকে নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীতেও অন্তর্ভুক্ত করা হতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বোর্ড অব পিসের এই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং গাজার নতুন প্রশাসনে কেন্দ্রীয় ভূমিকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি ভারত ও ইউরোপীয় ইউনিয়ন প্রায় 20 বছর ধরে দর কষাকষির পর এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে দুই পক্ষ, যেখানে বলা হয়েছে
মুক্ত বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে এই দুই বাণিজ্য অংশীদার। কিন্তু হঠাৎ করে কেন এই চুক্তি? এর সঙ্গে কি তৃতীয় কোনো পক্ষের যোগসূত্র আছে? ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাইরে এই সফরের মূল আলোচ্য বিষয় ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি। সম্ভাব্য চুক্তিকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের হুমকির মুখোমুখি দাঁড়িয়ে এই আলোচনায় বসতে যাচ্ছে ভারত ও ইইউ। বিশ্লেষকদের মতে এই চুক্তি আসলে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত বাণিজ্য নীতির বিরুদ্ধে একটি কৌশলগত প্রতিক্রিয়া। গত 4 বছরের মধ্যে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে এটি, আর ইউরোপের জন্য চীন নির্ভরতা কমানোর একটি বড় হাতিয়ার। চুক্তি হলে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তৈরি হবে প্রায় 2 বিলিয়ন মানুষের একটি মুক্ত বাজার, যা বিশ্বের মোট জিডিপির প্রায় 1/4। উভয় পক্ষই বলছে শুধু অর্থনৈতিক নয়, বরং এক ধরনের ভূরাজনৈতিক বার্তা দিচ্ছে এই চুক্তি। ইতোমধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের রূপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2023 সালে ইউরোপে প্রায় 76 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। বিপরীতে ইউরোপ থেকে আমদানি করেছে 61 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অর্থাৎ ইইউ জোটের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত প্রায় 15 বিলিয়ন ডলারের। ইইউর সঙ্গে বাণিজ্য রপ্তানি 76 বিলিয়ন ডলার, আমদানি 61 বিলিয়ন ডলার, বাণিজ্য উদ্বৃত্ত 15 বিলিয়ন ডলার। একটা সময় ইউরোপে পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা পেত ভারত। এর অধীনে অনেক পণ্য বিনা শুল্কে ইউরোপে রপ্তানি হতো। 2023 সালে জিএসপি সুবিধা বাতিল হলে ইউরোপের বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়ে বেশ কিছু ভারতীয় পণ্য। মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে পোশাক, ঔষধ, স্টিল, পেট্রোলিয়াম ও যন্ত্রপাতি খাতে শুল্ক কমবে। এতে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের ধাক্কা কিছুটা সামলাতে পারবে ভারতীয় উৎপাদকরা। ইইউ এর বাজারে ভারতীয় পণ্য, পোশাক, ঔষধ, ইস্পাত, পেট্রোলিয়াম, যন্ত্রপাতি। ইউরোপে চোখে দ্রুত বর্ধমান এক বাজার ভারত, বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। 2026 সালের মধ্যে এর জিডিপি $4 ট্রিলিয়ন অতিক্রমের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চীনকে আগের মতো নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদারের তালিকায় রাখছে না ইউরোপ। তাই ভারতকে সামনে রেখে পণ্যের সরবরাহ শৃঙ্খল নিশ্চিতের পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্র এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরির লক্ষ্য ইইউ। ভারত ইইউ চুক্তির পথটি মসৃণ নয়। ইউরোপ চায় বুদ্ধিভিত্তিক সম্পদে আরও কঠোর পেটেন্ট আইন এবং ডেটা সুরক্ষা। অন্যদিকে ভারত উদ্বিগ্ন ইইউর নতুন কার্বন কর নিয়ে। কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম নামের এই কর ভারতীয় পণ্যের উপর নতুন সীমান্ত শুল্কের মতো কাজ করতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এটি বড় চ্যালেঞ্জ। এই চুক্তি উভয় পক্ষকে লাভবান করবে, নাকি তৈরি হবে একটি অসম বাণিজ্য সম্পর্ক? সবকিছুই নির্ভর করছে শেষ মুহূর্তের সমঝোতার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, ট্রাম্পের শুল্ক অনিশ্চয়তার এই সময়ে নতুন বৈশ্বিক বাণিজ্য সমীকরণ গড়তে চলেছে ভারত ও ইউরোপ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মগুলোর একটি টিকটক এখন আর শুধু বিনোদনের অ্যাপ নয়, এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি ও ক্ষমতা দ্বন্দ্বের একটি প্রতীক। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার হুমকি, আইনি লড়াই এবং রাজনৈতিক চাপের মধ্যে থাকা টিকটক অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টিকটকের জন্য গঠন করা হয়েছে একটি নতুন যৌথ উদ্যোগ, টিকটক ইউএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি। যুক্তরাষ্ট্রের 20 কোটির বেশি ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তার লক্ষ্যে নতুন এই ব্যবস্থায় অ্যাপটির মালিকানা ও কাজের নিয়মে মার্কিন বিনিয়োগকারীরাও অংশ নেবেন। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের টিকটকের কার্যক্রম আপাতত নিরাপদ থাকছে। তবে বিষয়টি শুধু একটি কোম্পানির টিকে থাকার প্রশ্ন নয়, এর মাধ্যমে বিশ্ব প্রযুক্তির রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের একটি নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এখন প্রশ্ন হলো, এসব পরিবর্তন ব্যবহারকারীরা কতটা বুঝতে পারবেন? টিকটক ব্যবহার করার অভিজ্ঞতায় আদৌ কোনো স্পষ্ট পরিবর্তন আসবে কিনা, সেটি এখন দেখার বিষয়। নতুন চুক্তির পর অনেক টিকটক ব্যবহারকারীর মনে প্রশ্ন উঠেছে, এখন কি টিকটক ব্যবহার করতে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে? এই বিষয়ে টিকটক জানিয়েছে, এখন এর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ব্যবহারকারীরা আগের মতোই একই অ্যাপ ব্যবহার করতে পারবেন। যুক্তরাষ্ট্র টিকটকের সবচেয়ে বড় বাজার।
সেখানে প্রায় 20 কোটি মানুষ নিয়মিত টিকটক ব্যবহার করেন। ইনস্টাগ্রামের রিলস সহ অন্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার কারণে টিকটক চায় ব্যবহারকারীদের অভিজ্ঞতার যতটা সম্ভব কম পরিবর্তন আনতে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ বড় কোনো পরিবর্তন হলে ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতারা বিরক্ত হতে পারেন। সে কারণেই টিকটক বিজ্ঞাপনদাতাদের বোঝাতে চাইছে যে সবকিছু আগের মতোই চলবে। নতুন অ্যাপের দরকার না হলেও ব্র্যান্ডগুলো নিশ্চিত হতে চাইবে যেন তাদের বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রমে কোনো সমস্যা না হয়। নতুন চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত আপডেট করেছে টিকটক। এখন ব্যবহারকারীদের চুক্তি হবে সরাসরি টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে। নতুন নিয়ম অনুযায়ী 13 বছরের কম বয়সী শিশুরা টিকটকের মূল সংস্করণ ব্যবহার করতে পারবে না। তাদের জন্য আলাদা করে তৈরি করা আন্ডার 13 এক্সপেরিয়েন্সের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। টিকটক আরও জানিয়েছে, প্ল্যাটফর্মে থাকা কোনো কন্টেন্টকে নতুন মার্কিন প্রতিষ্ঠানটি সমর্থন করে না এবং সেগুলো তাদের নিজস্ব মতামত নয়। 22 জানুয়ারি থেকে যারা টিকটক ব্যবহার করবেন তাদের জেনারেটিভ এআই ব্যবহারের ঝুঁকি মেনে নিতে হবে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, এআই ভুল বা বিভ্রান্তকর তথ্য দিতে পারে, এমনকি অনুপযুক্ত বা বেআইনি কন্টেন্টও তৈরি হতে পারে। এসব ঝুঁকি জেনেই ব্যবহারকারীদের টিকটক ব্যবহার করতে হবে। নতুন চুক্তির ফলে টিকটকের অ্যালগোরিদম মার্কিন ব্যবহারকারীদের জন্য কিছুটা বদলাতে পারে। অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও বেশি দেখেন সেই ভিডিওতে কিছু পরিবর্তন আসতে পারে। তবে চিন্তার কিছু নেই, অ্যাপ হঠাৎ করে পুরোপুরি বদলে যাবে না। বেশিরভাগ ব্যবহারকারী প্রথমে কোনো পার্থক্য টের পাবেন না। সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট কিছু পরিবর্তন দেখা দিতে পারে, যেমন কখনো কখনো একই ধরনের ভিডিও বারবার দেখানো বা কিছু ভিডিও কম মানুষের কাছে পৌঁছানো। নতুন নিয়মের কারণে টিকটকের মার্কিন সংস্করণের সব ভিডিও দেখানোর নিয়ম একটু বদলাতে পারে। ফলে বিদেশি ভিডিওগুলো ফর ইউ ফিডে আগের মতো সমানভাবে নাও দেখা যেতে পারে। তবে টিকটক বলছে, মার্কিন ব্যবহারকারীরাও পৃথিবীর অন্যান্য দেশের ভিডিও দেখতে পারবেন। শুধু সময়ের সঙ্গে মার্কিন ব্যবহারকারীদের ফিডে দেশীয় ভিডিও কিছুটা বেশি দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যাপের মধ্যে অন্যতম বাইটড্যান্সের ক্যাপকাট ও লেমনেড। টিকটক নিষিদ্ধের আশঙ্কায় এই অ্যাপগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত ছিল, কিন্তু নতুন চুক্তির পর টিকটক জানিয়েছে, যৌথ উদ্যোগের নিরাপত্তা নিয়মগুলো ক্যাপকাট, লেমনেড এবং যুক্তরাষ্ট্রে তাদের অন্য অ্যাপ ও ওয়েবসাইটে প্রযোজ্য হবে। অর্থাৎ এখন শুধু টিকটক নয়, বাইটড্যান্সের অন্যান্য অ্যাপও যুক্তরাষ্ট্রে স্বাভাবিকভাবে চলতে পারবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।